হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th সেমিস্টার 2 এর অন্তর্গত গ্যাসের গতীয় তত্ত্ব অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই একটুক্ষণ আগে আমি ওই ভিডিওটা বানালাম না, হেডলাইনটা রয়ে গেছে, ভালো হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 3 নিয়ে আলোচনা করব। মান 3-এ মোট 15টা প্রশ্ন রয়েছে নামের, কাজের তো রয়েছে আরো প্রশ্ন যদিও। তো দেখা যাক একের পর এক কিরকম কি হচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা চলেই এলো প্রায়, সেটার প্রিপারেশনও ভীষণ ভালো চলছে। লাইভ ক্লাসগুলো দেখছো, লাইভ ক্লাসের 18টা সেটের মধ্যে আমাদের 8টা সেট কমপ্লিট হয়ে গেছে পরশু। গত পরশু তোমাদের 9 নম্বর সেটটাও কমপ্লিট হয়ে গেল। মানে যতদিনে ভিডিওটা আপলোড হবে ততদিনে 9টা শেষ হয়ে যাবে, বা 10টাও হয়ে যেতে পারে, সেটাই ব্যাপার। তো প্রথম প্রশ্ন আলোচনা করি। একটি পাত্রে গ্যাসের অণুর সংখ্যা দ্বিগুণ করা হলে ওই পাত্রে গ্যাসের চাপ এবং গ্যাসের অণুগুলির মোট গতিশক্তি কিভাবে পরিবর্তিত হবে? আচ্ছা, অণুর সংখ্যা যদি ডাবল করি, 2x করি, তাহলে অণুর সংখ্যা বেড়ে গেল, তাহলে ছোটাছুটি বাড়বে, ধাক্কা বাড়বে, তাহলে চাপটাও কিন্তু, আয়তন তো তুমি অমনি রেখেছো, আয়তনের কোনো গল্প নেই, তাহলে চাপটাও 2x হয়ে যাবে, প্রথম কথা। আর অণুর সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার মোট গতি শক্তি, আচ্ছা গতি শক্তি তো আমরা জানি, গতি শক্তি তো আমরা জানি 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 হচ্ছে তোমার হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে, এন মোল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে শক্তিটা হচ্ছে এনআরটি। ঠিক আছে, এবার এই যে মোল, মোল মানে কি করি আমরা, ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, আরটি হলো, এটা হচ্ছে তো কাইনেটিক এনার্জি, তাই তো, এটাই কাইনেটিক এনার্জি, এটাই তো এনার্জি। এবার ওয়েটটা কি করে পারি, একটি অণুর ভর গুণিত তোমার হচ্ছে একটি অণুর ভর গুণিত হচ্ছে তোমার কত, কি করতে পারি আমরা এখানে, যতগুলো অণু রয়েছে, যতগুলো অণু রয়েছে ধরে নিচ্ছি অণু রয়েছে এন পরিমাণ, নর্মাল জাস্ট এন পরিমাণ, বলো, তাই না? এবার মলিকুলার ওয়েট তো কনস্ট্যান্ট, একটি অণুর ভর তো ধ্রুবক। হ্যাঁ, একটি অণুর ভরকে কি আবার এইভাবে লিখতে পারি, দেখো তো, দাঁড়াও দাঁড়াও, একটি অণুর ভরকে এইভাবে লিখতে পারি, একটি অণুর ভর মানে একটি অণুর ভর কত, আচ্ছা এন এ পরিমাণ অণুর ভর কত হয়, এন এ পরিমাণ অণুর ভর হয় এম, তাহলে একটি অণুর ভর কত হবে, এম বাই এন এ। তো এটাই কি স্মল এম নয়? ইয়েস, স্মল এম মানে হচ্ছে ক্যাপিটাল এম বাই এন এ ইন্টু ক্যাপিটাল এন ইন্টু এম সমান হচ্ছে আর টি, এটা কেটে গেল, তাহলে হচ্ছে এনআরটি বাই এন এ, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ অণু, অণু নাম্বার অফ অণু যদি বাড়ে গতিশক্তিও বাড়বে, এবং সেটা 2x হয়েছে, তাহলে এটাও 2x হয়ে যাবে। 2 নম্বর, কোনো গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ হলে গ্যাসের অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল কত হবে? হেরি ফেরি। তো CRMS ইজ প্রপোর্শনাল উইথ রুট টি। আশা করছি পেরে যাবে, কোনো ব্যাপার নেই। এটা যদি ডাবল হয়ে যায়, 4 গুণ হয়, তাহলে এটা জাস্ট দ্বিগুণ হবে। এটা 4 গুণ হলো 4 টাইমস, তাহলে 4টা যদি বাইরে চলে আসে এটা দ্বিগুণ হয়ে যাবে শুধু। হুম। আর মোট শক্তি কিভাবে পরিবর্তিত হবে? মোট শক্তি, মোট শক্তি তো হয় আমাদের রুট ওভার, না মোট শক্তি হয় আমাদের, মোট শক্তি 4 গুণ হয়ে যাবে, তো টি এর সাথে সমানুপাতি, না টি এর সাথে সমানুপাতি মোট শক্তি, তো ওটা 4 গুণই হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। 3 নম্বর, বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না কেন, চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? চাঁদের যে জি সেটা হচ্ছে পৃথিবীর জি এর 1/6 অংশ, এটা একটা সবচেয়ে বড় কারণ, সেই জন্য চাঁদে নেই বায়ুমণ্ডল। কারণ বায়ুমণ্ডল থাকতে গেলে বায়ুমণ্ডলের গ্যাসিয়াস সিস্টেমটাকে থাকতে হবে পুরো, নাইট্রোজেন অক্সিজেন এরা থাকতে হবে, অর্থাৎ তাদের যে মুক্তি বেগ, সেই মুক্তি বেগটা তারা পেয়ে যায় আর তারা উড়ে যায়, থাকতে পারে না। তো চাঁদা বায়ুমণ্ডল নেই এই কারণে নেই। আর বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না কেন, এটাও পেরে যাবে আশা করি, এটা নিয়ে ডিটেলে এক্সপ্লেন করলাম না। বাস্তব গ্যাস বয়লের সূত্র কেন মেনে চলে না, ওটাই যেটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে ত্রুটি যেখানে হচ্ছে, আয়তনগুলোকে আমরা নগণ্য ধরে ফেলেছিলাম, সেই জন্য। আমরা জানি যে গ্যাস অণুর গতি মোটামুটি রাইফেলের গুলির গতির সমান, তাহলে কোনো গ্যাস যে কোনো দূরত্ব যেতে যেতে সেই তুলনায় অনেক বেশি সময় নেয় কেন? তাহলে কোনো গ্যাস যে কোনো দূরত্ব যেতে সেই তুলনায় অনেক বেশি সময় নেয় কেন? হ্যাঁ ঠিক কথা। তো এখানে রাইফেলের যে গুলিটা থাকে, সেই রাইফেলের যে বুলেট থাকে, সেই বুলেটটার বাধা একটাই, সেটা হচ্ছে বায়ু, এয়ার,
কিন্তু গ্যাসের যদি মলিকিউলের কথা বলি না, গ্যাসের যদি অণুর কথা বলি, মলিকিউলের কথা বলি, সেটার বাধা প্রচুর। ওই যে আরো মলিকিউল আছে, অ্যানাদার মলিকিউল, তো সেই বাধা বিপত্তি ত্যাগ করে পরে ওর কিন্তু ত্বরণ কোনোদিন তৈরিই হয় না, ওর একটা সমবেগেই চলতে থাকে। যতই বেগটা বেশি হোক কিন্তু ও বাড়তেই পারে না। বেগটা বাড়বে তবে তো কাজে দেবে, এটা হচ্ছে রিজন। এবং 5 নম্বর প্রশ্ন কি বলেছে, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুর বেগ শূন্য, কারণ কি? কারণটা একই প্রশ্ন বারবার। এই তো বাবা কারণ, এখান থেকে টিটা শূন্য হলে তো সিআরএমএস টা শূন্য হবে না, হিয়ার ইজ দ্য রিজন। একটি গ্যাস মিশ্রণে 2 মোল হিলিয়াম 2 মোল অক্সিজেন রয়েছে, তাদের গড় গতিশক্তি আর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত নির্ণয় করি। তাদের গড় গতিশক্তির অনুপাত, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাইনেটিক এনার্জি কত হয়? কাইনেটিক এনার্জি হবে হিলিয়াম অক্সিজেন, একজন এক পরমাণুক একজন দ্বি পরমাণুক, বি কেয়ারফুল। কত মোল করে আছে? 2 মোল 2 মোল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয় এন এফ বাই 2 আর টি। তাহলে আমরা যদি বলি যে হিলিয়াম অক্সিজেন, তো হিলিয়াম কত মোল? দুটোই 2 মোল করে আছে, তাহলে ছেড়ে দাও, বাদ দাও, এন মোলের দরকার নেই। একজন আর এফ এর রেশিও নেব, একটা এক পরমাণু তাহলে সে তার হবে 3, আর যে একটা দ্বি পরমাণু তার জন্য হচ্ছে 5। বলো হ্যাঁ না না? আর এর কোনো নেবার দরকার নেই। আর উষ্ণতার কোনো গল্প করেনি, তাহলে ছেড়ে দিলাম। তাহলে অনুপাতটা কত হবে? 3:5। কাইনেটিক এনার্জির অনুপাতটা হবে 3:5। টেম্পারেচার বলে দেয়নি, বলে যদি না দেয় তাহলে আমার তো কিছু করবার নেই। আর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত মানে সিআরএমএস এর কি হবে? সিআরএমএস ইজ ইকুয়াল টু √3 RT/m। এটা তো কনস্ট্যান্ট, এটা থোড়ি না চেঞ্জ হবে। তাহলে এটা যদি চেঞ্জ না হয়, টেম্পারেচার বলা নেই, আণবিক ভরের রেসপেক্টে করে দাও। তাহলে √, তুমি ইয়ে করো, হিলিয়াম অক্সিজেন, অক্সিজেন হিলিয়াম নাও, অক্সিজেন 32, হিলিয়াম 4, তাহলে 4 8 32, মানে √8:1, মানে 2√2:1। নেক্সট 7, গ্যাসের গতি ও তত্ত্ব অনুসারে দেখা হচ্ছে, এটা করলাম, বহুতবার করলাম, মান বিয়োগ করলাম। টোটাল এনার্জি নির্ণয় রাশিমালা অনেকবার করলাম, শক্তির সমবিভাজন নীতি দেখে নাও, হয়ে যাবে। ভালো লাগছে না আর করাতে একই জিনিস বারবার, ঠিক আছে? এর থেকে আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করে নেবে। গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির বেগের অভিমুখ কোন দিকে হয়? সব দিকে, সব দিকে, সব দিকে সমান হয়। নেক্সট কি বলেছে, গ্যাস অণুগুলি পরস্পরের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে যে সংঘর্ষ লিপ্ত হয় সেই সংঘর্ষ কি ধরনের? স্থিতিস্থাপক সংঘর্ষ। সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ যেখানে গতিশক্তি এবং টোটাল এনার্জি কনসেপ্ট থাকে, টোটাল এনার্জি আর রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম, এই দুটো কি থাকে? ধ্রুবক থাকে। লিনিয়ার মোমেন্টাম অস্থিতিস্থাপকও কিন্তু ধ্রুবক থাকে, কিন্তু টোটাল এনার্জিটা থাকে না। টোটাল এনার্জি বলাটা ভুল হচ্ছে, সরি, কাইনেটিক এনার্জিটা, এটাই ভাবছি। নেক্সট কি বলেছে, 8-এর আরেকটা পার্ট রয়েছে মনে হয়, পরস্পর দুটি সংঘর্ষের মধ্যে যে তোমার মিন্ত্রিপাত, মুক্তিপথ, মুক্তিপথ। 9 নাম্বার, গ্যাস অণুগুলির বেগ বাড়ালে গ্যাসের চাপ বাড়ে না কমে? বাড়ে, বাড়ে, ইনক্রিজ হয়। গ্যাসের চাপ একক আয়তনে অনুসংখ্যা, একক আয়তনে অনুসংখ্যা, আচ্ছা অণু এতগুলো অণু আছে ধরে নিচ্ছি, একক আয়তনে অনুসংখ্যা এবং গ্যাসের উষ্ণতা ছাড়া এটাকে আমরা স্মল এন ধরি, কিন্তু হ্যাঁ, একক আয়তনে যে অনুসংখ্যা তাকে আমরা ধরি স্মল এন, এবং গ্যাসের উষ্ণতা ছাড়া আর কিসের উপর নির্ভর করে? কে না, গ্যাসের চাপ। তাহলে চাপ আমরা জানি 1/3 রো CRMS স্কোয়ার। এখান থেকে একটু গুছিয়ে বাগিয়ে লিখলে তোমার হচ্ছে, বা MNC স্কোয়ার করি, এটাকে আমরা করি স্মল এম স্মল এন। এটা হচ্ছে একটি অণুর ভর, এটা এটা আর এটা হচ্ছে তোমার হচ্ছে 3RT/m, 3RT/m, 3RT/m। তাহলে তাহলে এটাকে কি বলবো আমি? এটাকে আমি বলতে পারি, 3 কেটে গেল, এটাকে আমি বলতে পারি যে তোমার একটি প্রতি অণুর ভরের উপরও নির্ভরশীল, আণবিক ভর ধ্রুবক, এনটাকে ধ্রুবক রাখতে বলেছে, আর ধ্রুবক, টিটাকে ধ্রুবক রাখতে বলেছে। এই যে এই দুটো ছাড়া কার উপরে? না, প্রতিটি অণুর ভরের উপরে নির্ভর করে, প্রতিটি অণুর ভরের ওপর নির্ভরশীল।
এই জিনিসটা। চলো 10 নম্বর কি বলেছে, কোন ধর্মটি পদার্থের অণুগুলির মোট গতিশক্তির সঙ্গে সমানুপাতি? কোন ধর্মটি? উষ্ণতা ধর্মটি। বারবার করছে যে কি এর সাথে সমানুপাতি। গ্যাস অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ মূল মূল গড় বর্গবেগ, আচ্ছা 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 আচ্ছা, সিআরএমএস স্কোয়ার অপেক্ষা বেশি না কম? আচ্ছা, ভালো করে ভাষাটা বুঝবে। তাহলে প্রথমটা টেম্পারেচার বললাম, উষ্ণতা, আর পরেরটা একটু প্যাঁচালো দিয়েছে, সি মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা বেগ মূল গড় বর্গবেগ, গড় বর্গবেগ মানে বেগগুলোর বর্গ নিয়ে তাকে গড়, মানে সিআরএমএস টা মানে হচ্ছে কিন্তু √3 RT/m, বাট তার স্কোয়ার জানতে চাইছে। এইগুলোর মধ্যে কে বড়? তাহলে সি মোস্ট প্রবাবল ভেলোসিটি কিন্তু কি হয় 2 RT/m √, আর এ কি হয়, এটা হচ্ছে 3 RT/m। আরে ভাই, ও এমনিতেই বড়, তার আবার স্কোয়ার মেরে দিলে তো এমনিই বড় হবে, তাহলে এ বড় হবে অবভিয়াসলি। সিআরএমএস সব থেকে বড় হয়, ভাবার দরকারই নেই। আর কি চাই? আর বলছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন অবস্থায়? উচ্চ উষ্ণতা, নিম্ন চাপ। ও, এখানে বলতে ভুলে গেছিলাম উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপ। এটা মান 2 ছিল একবার। 10এরটা তার কি বলেছে, সম উষ্ণতা হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের বেগের আরএমএস মান কত? করে দিয়েছিলাম এটা, এটা মান 2 দেখো আছে প্রশ্নটা। একটি নির্দিষ্ট উষ্ণতায় O3 আর O2 এর আরএমএস বেগের অনুপাত কত? করে নেবে ভাই একটু, আরএমএস প্রপোর্শনাল টু 1/√m। তাহলে এখানে কি করতে হবে, √, অক্সিজেনেরটা আগে নাও 32 আর এটা 48, তাহলে 16 2 32, 16 3 48, মানে √2 অনুপাত √3। একটি স্থির আয়তনের পাত্রে রাখা গ্যাসের অণুগুলির আরএমএস বেগ দ্বিগুণ করতে হলে, স্থির আয়তনের পাত্রে রাখা আরএমএস বেগ দ্বিগুণ করতে হলে গ্যাসের চাপকে কত গুণ করতে হবে? স্থির আয়তনের পাত্রে রাখা, তাহলে সি আরএমএস ইজ ইকুয়াল টু √3p/ρ, 3p/ρ, তাহলে হচ্ছে 3p/ρ, রো মানে হচ্ছে m/v। তাহলে স্থির আয়তন মানে এটা কনস্ট্যান্ট, আণবিক ভর কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি ডাবল করতে চাই, এটা তাহলে 4 গুণ করতে হবে, তবে 2 বাইরে আসবে। 4 গুণ, উত্তর হবে চাপকে 4 গুণ করতে হবে। তারপরে বলেছে সব 1+1+1 করেছে যাতে বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এগুলো 1 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। বাষ্পায়ন ও বাষ্পচাপ উভয় তরলের অণুগুলির ড্যাশ প্রমাণ করে? গতিশীলতাকে প্রমাণ করে। নেক্সট 12 নম্বর, গতীয় তত্ত্ব অনুসারে কোনো গ্যাসের অণুগুলি ড্যাশের মতো, আচ্ছা, কোনো গ্যাসের অণুগুলি ড্যাশের মতো, গোলকের মতো, ঠিক আছে, নিরেট গোলকের মতো, সমভর বিশিষ্ট নিরেট গোলকের মতো, যত ইচ্ছে বাড়াতে পারো, অসুবিধা নেই। আপাতত আমি গোলক লিখে ছেড়ে দিচ্ছি, গোলকের মতো। নেক্সট কি বলেছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির বেগ ড্যাশ থেকে ড্যাশ মানের হতে পারে, 0 থেকে অসীম, 0 থেকে অসীম যে কোনো মানের হতে পারে। এম ভরের কোনো গ্যাস অণু ইউ বেগে লম্বভাবে কোনো পাত্রের দেওয়ালে ধাক্কা মারলে ধাক্কা মারার পর অণুটির ভরবেগের মান কত হবে? ধাক্কা মারার পর ভরবেগের মান -mu হয়ে গেল mu তে, এলো -mu তে, তো পরে বলেছে ভরবেগ কত হবে, ভরবেগের পরিবর্তন জানতে চাইনি, -mu হয়ে যাবে। 13 নাম্বার, গ্যাসের গতীয় তত্ত্ব ব্যবহার করে আচ্ছা, ওই এটার রাশিমালা বার করতে বলছে 1/3 রো CRM², সেখান থেকে পরম শূন্য তাপমাত্রার মান বার করো। পরম শূন্য তাপমাত্রা এর হচ্ছে রো, এটা হচ্ছে 3RT/m হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি ইয়ে করি, তিনটা কেটে দিই, তাহলে ρRT/m হয়ে যাবে, আর রোটাকে আমি লিখতে পারি যে m/v, হলো, তাহলে এখানে RT হয়ে যাবে আর এখানে m হয়ে যাবে, mm কেটে গেল, তাহলে হয়ে যাবে PV = RT। এবার টিটা শূন্য হয়ে গেলে ভিটাও শূন্য হয়ে যাবে, অর্থাৎ আয়তন শূন্য হয়ে যাবে, তা আয়তন শূন্য হয় 0 কেলভিনে, 14 এ।
দুটি গ্যাসের তাপমাত্রা T1 TVP, এদেরকে এমন ভাবে মেশানো হয় যাতে মিশ্রণের তাপমাত্রাটা একই থাকছে, আয়তনটাও একই থাকছে। তাহলে চাপটা কত হবে? 2p হয়ে যাবে, পরিষ্কার কথা, কারণ অণুর সংখ্যা হয়েছে দ্বিগুণ, যেহেতু p ভেরিসাস n না, নাম্বার অফ মলিকুলস বেড়েছে, তার থেকে আমরা বলতে পারি এটা। ঠিক আছে, গ্যাসের গতি তত্ত্ববিদ্যা তোমাদের যথার্থতা লিখে দেবে। পিবি সমান হচ্ছে nRT, তো সবাই কনস্ট্যান্ট, তাহলে p প্রপোর্শনাল উইথ n, n টা ডাবল হয়ে গেল, তাহলে p টাও ডাবল হয়ে গেল। একটি গ্যাসকে p0 চাপে একটি বদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অণুর ভর অর্ধেক এবং তাদের দ্রুতি যদি দ্বিগুণ করা হয়, p সমান হচ্ছে 3p বাই রো, সরি 3p বাই রো মানে হচ্ছে CRMS, 3p বাই রো, CRMS টাকে বলা হয় √3p বাই রো, এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে একটি গ্যাসে যদি সমস্ত অণুর ভর অর্ধেক এবং তাদের দ্রুতি দ্বিগুণ করা হলো, তাহলে লব্ধি চাপের মান নির্ণয় করো। না, তাহলে এটাতে যেও না, তাহলে p = 1/3 mn c² করে দেবে। ঠিক আছে, তো এবার c² মানে করতে পারো 1/3 mn 3RT বাই ক্যাপিটাল M, 3 কেটে গেল। তাহলে প্রতিটি অণুর ভর যদি করি, আর বেগটাকে রেখে দাও, ছেড়ে দাও, এইখানে চলে এসো, এটা ভালো কাজে দেবে। এটাকে কি করেছি, ভর অর্ধেক করলাম, মানে বাই 2 ইন্টু তোমার হচ্ছে এখানে কত, তাদের দ্রুতি দ্বিগুণ করালো, দ্বিগুণ মানে এটা 4 গুণ, তাহলে ওভারঅল চাপটা কি হলো, দ্বিগুণ হয়ে গেল, মানে 2p0 হয়ে যাবে। 15 নাম্বারে বলেছে পরপর দুটি সংঘর্ষের মধ্যে, কতবার যে একটি কোশ্চেন থাকে, এটাকে বলা হয় মুক্তি দ্রুতি বলা হয়, সরি মুক্তি পথ বলা হয়, মুক্তি দ্রুতি বলছি আমি আরো। 15 এটাকে বলা হয় মুক্তি পথ, যদিও এটা দেখার জন্য তোমরা ক্লিক করো দাও। এর সাথে আর একটা অংশ দিয়েছে, না দেয়নি, বি, এদের মধ্যে সম্পর্ক পিটা হচ্ছে 2/3 E/V, এটাই সম্পর্ক। স্বাধীনতার মাত্রার সংজ্ঞা দাও, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলা হয় জানো? এটা একটু বলে দিই, স্মল f দ্বারা একে চিহ্নিত করা হয়। ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা মানে হচ্ছে একটি অণুর কি বলবো, গতিকে বোঝানোর জন্য যতগুলি স্বাধীন কি বলবো অক্ষের দরকার বা কোঅর্ডিনেশন বা স্থানাঙ্কের দরকার, এটাও বলতে পারো। তাকে এক্সপ্রেস করতে মানে এইভাবে ইংরেজিতে বলে দ্য নাম্বার অফ কোঅর্ডিনেটস হুইচ এক্সপ্রেস দ্য কমপ্লিট কোঅর্ডিনেশন বা ওরিয়েন্টেশন অফ দ্য মলিকুল। একটা মলিকুলের কমপ্লিট ওরিয়েন্টেশন বোঝাতে যতগুলো স্বাধীন অক্ষ বা স্বাধীন স্থানাঙ্কের দরকার পড়ে, তাকে ওই অণুটার ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বলে। বলো, বোঝা গেল কি গেল না? এটা ঢাকনাটা কোথায় রাখলাম আমি? ঢাকনা তো গায়েব হয়ে গিয়া ইসকা। ও, ঢাকনাটা পকেটে রেখে দিয়েছি। ঠিক আছে, পেয়ে গেছি। তো এখানে আমাদের আলোচনাটা খতম হলো, এখানে গ্যাসের গতীয় তত্ত্ব শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা সরল দোলগতি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু অধ্যায়, ইউনিট নাম্বার 10 এর। তো এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।